আসন্ন 12 তারিখের জাতীয় নির্বাচনকে অবৈধ ও অগ্রহণযোগ্য দাবি করে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বন্ধুরা, একদম ব্রেকিং নিউজ, আর এই খবরটা আপনাদেরকে জানাতে পেরে সত্যিই খুব আনন্দ লাগছে। বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূসের জন্য দুঃসংবাদ। বন্ধুরা, মোহাম্মদ ইউনূসের জন্য এবার এক বিশাল ধাক্কা এসেছে। এবার মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তদন্ত শুরু হতে চলেছে। অত্যন্ত নির্ভরশীল একটি সূত্র বলছে, মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যে খেলা শুরু করে দিয়েছেন। তার খেলায় গ্রেপ্তার হওয়ার পথে রয়েছেন ডক্টর ইউনূস ও তার বাহিনী। সূত্রটি আরও নিশ্চিত করেছেন, কেউ পালানোর সুযোগ পাবেন না। মহামান্য রাষ্ট্রপতি 3টি কৌশলে খেলাটি শুরু করেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন বলছেন, ছেড়ে দে মা, কে দে বাঁচি। তিনি যে কোনো ভাবে প্রস্থান করতে চান। ওই রিকনসিলিয়েশনের দিকেও যদি যেতে হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসদের মতো ব্যক্তিরা আসলে রিকনসিলিয়েশন করতে পারেন না। আসিফ মাহমুদ নতুন করে মাস্তানি শুরু করেছে। এখন আসিফ মাহমুদ সে গুলশানে চাঁদাবাজি করতে গিয়েছে, সেখানে কয়েকজন 5-6 জন গ্রেফতার করেছে। সেটা সিসি ক্যামেরা ফুটেজ দেখা গেছে। সিসি ক্যামেরা ফুটেজে এখন ধরা খায়। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নির্বাচনের আর মাত্র 25 দিন বাকি। এরই মাঝখানে এখনো বলা হচ্ছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না। দর্শক মন্ডলী, আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন যে আওয়ামী লীগের থেকে বলা হচ্ছে 18 থেকে 20 জানুয়ারির মধ্যেই তারা কর্মসূচি ঘোষণা করবে এই নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার জন্য। দর্শক মন্ডলী, বর্তমান পরিস্থিতির আলোকে আপনার কাছে কি মনে হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে কিনা, এবং আওয়ামী লীগ যে বলছে তারা এই নির্বাচন ঠেকিয়ে দিবে, দর্শক মন্ডলী আপনার কাছে কি মনে হচ্ছে, আওয়ামী লীগ কি পারবে এই নির্বাচন ঠেকাতে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক, এছাড়াও ভিডিও শুরুতেই যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আসন্ন 12 তারিখের জাতীয় নির্বাচনকে অবৈধ ও অগ্রহণযোগ্য দাবি করে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। গাজীপুর জেলা শাখা থেকে দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। তার চাইতেও বড় ব্যাপার, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ রাজনীতির ময়দানে এত বৃহত্তরভাবে বিক্ষোভ মিছিল সংগঠিত করে ফেলেছে, যার কারণে নির্বাচন কমিশনকে পড়তে হতে পারে বিরাট ঝামেলায়। বিক্ষোভ মিছিল থেকে নেতাকর্মীরা দাবি করেন, একটি গণতান্ত্রিক দেশে অবশ্যই গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। অথচ দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে যে নির্বাচন আয়োজন করা হচ্ছে তা কখনোই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না। মিছিল চলাকালে ছাত্রলীগ নেতারা বলেন, আওয়ামী লীগকে বাইরে রেখে যে নির্বাচন করা হচ্ছে সেটি জনগণের নির্বাচন নয়। এ ধরনের নির্বাচন জাতির সঙ্গে প্রতারণার শামিল। আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং বয়কটের ঘোষণা দিচ্ছি। হাসিনা যদি নির্বাচন করে ইন্ডিয়া বইয়া 200 আসন পাইবে, 200 হাল ধরতে পারে হাসিনা, কে ফার্স্ট প্রচারও লাগতো না, মানুষ জানবো গতিক পাইনি। বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়া গণতন্ত্রের মৌলিক নীতির পরিপন্থী এবং এর মাধ্যমে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে। তারা অবিলম্বে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান। নির্ভরশীল সূত্র বলছে, ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এটি অনুষ্ঠিত হবে 2026 সালের জুন মাসে এবং ডক্টর ইউনূসের অধীনে নয়। সূত্র বলছে, মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে কোনো মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে অবৈধ ঘোষণা করবেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিবেন, এবং সেটি আগামী 21 দিনের মধ্যে যে কোনো দিন, যে কোনো সময়ে। অত্যন্ত নির্ভরশীল একটি সূত্র বলছে, মহামান্য রাষ্ট্রপতি ইতিমধ্যে খেলা শুরু করে দিয়েছেন। তার খেলায় গ্রেপ্তার হওয়ার পথে রয়েছেন ডক্টর ইউনূস ও তার বাহিনী। সূত্রটি আরও নিশ্চিত করেছেন, কেউ পালানোর সুযোগ পাবেন না এবং প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। মহামান্য রাষ্ট্রপতি 3টি কৌশলে খেলাটি শুরু করেছেন। মহামান্য রাষ্ট্রপতি ডক্টর ইউনূসের সাথে প্রথম খেলাটি খেলেছেন 2024 সালের 8 আগস্ট শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে, যেটি ডক্টর ইউনূস তো নয়ই, তার টিমের কেউই ধরতে পারেননি। কি সেই খেলাটি? ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন বাংলাদেশের সংবিধানে প্রধান উপদেষ্টা বলে কোনো পদ নেই। অথচ সেই সময়ে সমন্বয়কদের একটা অংশ, রাজনীতিবিদ ও সেনাবাহিনীর একটা অংশ এবং ডক্টর ইউনূস নিজেই চেয়েছিল শেখ হাসিনার চেয়ার দখল করতে, চেয়েছিল প্রধানমন্ত্রীর মতো ক্ষমতা নিয়ে রাষ্ট্রপ্রধান হতে। কিন্তু সেটি কিভাবে হওয়া যায় বা হতে হয় তার আইনি পরামর্শ নেওয়ার জন্য সেনাবাহিনীর মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে পরামর্শ চাওয়া হয়। কারণ ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছিল রাষ্ট্রপতির কাছেই তাদেরকে শপথ নিতে হবে। তখন রাষ্ট্রপতি সেই সুযোগে ফাঁকা মাঠে গোল দিতে একটুও দেরি করেননি।
তিনি পরামর্শ দিয়েছিলেন একজন প্রধান উপদেষ্টা এবং কয়েকজন উপদেষ্টা নিয়ে একটি সরকার গঠন করা যায়, তবে তবে এটি সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানে এ ধরনের কোনো আইন নেই, তাই আপনারা সুপ্রিম কোর্ট থেকে একটি রেফারেন্স নিতে পারেন। এই পরামর্শ শুনে ইউনূস বাহিনী তো খুব খুশি, কারণ তারা ভেবেছিল রাষ্ট্রপতি তাদেরকে ভালো পরামর্শ দিয়েছেন। কিন্তু না, রাষ্ট্রপতি তাদেরকে ভালো পরামর্শ নয়, দিয়েছিলেন একটি বাঁশ এবং দিয়েছিলেন ফাঁসির মঞ্চে যাওয়ার সুযোগ করে। কারণ রাষ্ট্রপতি ভালো করে জানতেন ডক্টর ইউনূসগণ সুপ্রিম কোর্টের রেফারেন্স আনতে পারবেন না, আর যদিও আনেন সেটি হবে নকল। কারণ প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এনায়েতুর রহিম তখন ক্যান্টনমেন্টের সেনা হেফাজতে রয়েছেন, ফলে তারা কোর্টে আসেননি। তাই রাষ্ট্রপতির ভাবনাই সঠিক হয়েছে। ইউনূসগণ বিচারপতিদের স্বাক্ষর জাল করে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী তারা প্রধান বিচারপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মতামতের নকল কপি এনে রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন। মহামান্য রাষ্ট্রপতিকে তখন সবকিছু জেনেও চুপ থাকতে হয়েছিল। পরবর্তীতে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ সুপ্রিম কোর্টের উক্ত রেফারেন্সটি দেখতে চেয়ে একটি রিট করেন এবং প্রায় 1 বছর পর গত 4 ডিসেম্বর ডক্টর ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশক্রমে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির একটি বেঞ্চ অ্যাডভোকেট মহসিন রশিদের রিটটি খারিজ করে দেন এবং রায় দেন ডক্টর ইউনূসের শপথটি বৈধ ছিল। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে রাষ্ট্রপতির অধীনে বিচারপতিগণ কাজ করেন, তাই এই রায়টি যে কোনো মুহূর্তে রাষ্ট্রপতি ক্যান্সেল করে দিতে পারেন। কাজে রাষ্ট্রপতির হাতেই রয়েছে ট্রাম্প কার্ড, তিনি যে কোনো সময়ে সেটি ব্যবহার করবেন বলে নির্ভরশীল সূত্রটি নিশ্চিত করেছেন। আর এই রায়টি বাতিল হলে ইউনূসগণের স্বাক্ষর জালিয়াতির অপরাধে নিশ্চিত বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। মহামান্য রাষ্ট্রপতির দ্বিতীয় কৌশল। মহামান্য রাষ্ট্রপতির দ্বিতীয় কৌশলটিতে শতভাগ প্রমাণিত হয়েছে যে সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তিনি পালিয়ে যাননি, বরং প্রধানমন্ত্রীর নিরাপত্তা বাহিনী তার নিরাপত্তার স্বার্থে তাকে একটি নিরাপদ জায়গায় রেখে এসেছেন। আবার সময় হলে তারাই তাকে ফিরিয়ে আনবেন। কারণ কি? কারণ মহামান্য রাষ্ট্রপতি 2024 সালের অক্টোবর মাসে দৈনিক মানব জমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সাথে বিশেষ সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এর দালিলিক কোনো প্রমাণ নেই। তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন, তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র নিয়ে শব্দবোমা ফাটিয়ে মূলত বিশ্ববাসীর কাছে এই তথ্যটি পৌঁছে দিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার অবৈধ। প্রকৃতপক্ষে শেখ হাসিনাই বাংলাদেশের বৈধ সরকার প্রধান। কারণ সংবিধানের 57 ক অনুচ্ছেদে বলা আছে, প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে যদি তিনি কোনো সময় রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন। তাহলে প্রধানমন্ত্রী কি রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেছেন? না, করেননি। রাষ্ট্রপতি কি বলেছেন যে প্রধানমন্ত্রী তার কাছে এসে পদত্যাগপত্র দিয়েছেন? না, বলেননি। তাহলে শেখ হাসিনাই তো বাংলাদেশের প্রধানমন্ত্রী, নাকি ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী? মহামান্য রাষ্ট্রপতি দ্বিতীয় খেলায় হেরে গেছেন ডক্টর ইউনূস। রাষ্ট্রপতির শব্দবোমায় শতভাগ প্রমাণিত হয়ে গেছে যে ডক্টর ইউনূস অবৈধভাবে রাষ্ট্র চালাচ্ছেন। এটি সংবিধানের 7 ক অনুচ্ছেদ পুরোপুরি লঙ্ঘন করেছেন, আর এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। মহামান্য রাষ্ট্রপতি তৃতীয় কৌশল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব রাষ্ট্রপতি রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে উল্লেখ করেছেন, ডক্টর ইউনূস এবং তার সহকারীদের আচরণে তিনি অপমানিত বোধ করছেন, তাই তিনি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করতে চান। তবে যতক্ষণ না পর্যন্ত নির্বাচন হচ্ছে আমার থাকা উচিত। আমি সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির পদ ধরে রেখেছি বলেই এই পদে আছি। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের একটু মনে করিয়ে দিই, রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি রয়টার্স প্রকাশ করেছেন সেই দিন যেদিন নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। প্রশ্ন হচ্ছে, সাক্ষাৎকারটি অন্যদিন প্রকাশিত না হয়ে কেন তফসিল ঘোষণার দিন প্রকাশ করলেন? মহামান্য রাষ্ট্রপতির সাক্ষাৎকারটি পুরো পড়লে তার সারমর্ম দাঁড়ায়, আন্দোলনের সময় সেনাপ্রধান এবং সেনাবাহিনীর একটা অংশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারকে অপসারণ করে ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসাতে সহযোগিতা করছেন বলেই আজ দেশের এই অবস্থা। তবে তিনি এই সাক্ষাৎকারটির মধ্যে একবারও কিন্তু বলেননি যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। সূত্র বলছে, যেহেতু এখনো সংবিধান বহাল আছে এবং সেই সংবিধানের ক্ষমতা বলে তিনি এই মুহূর্তে বাংলাদেশের সর্বময় ক্ষমতার মালিক, তার অধীনে সেনা, নৌ, বিমান বাহিনী এবং তার অধীনে ডক্টর ইউনূসের অবৈধ সরকার। কাজেই তিনি যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। তিনি কি করবেন কিংবা করতে পারেন সে বিষয়ে একটু পরে আসছি। তার আগে ডিয়ার ভিউয়ার্স, আপনারা একটু গভীরভাবে ভাবুন তো। মহামান্য রাষ্ট্রপতি প্রথমে বলেছেন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আসুন। ইউনূসগণ রেফারেন্স এনেছেন বটে, কিন্তু প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতিদের স্বাক্ষর নকল করেছেন।
এখানে রাষ্ট্রপতি ইনুসগঙ্গের পুরোপুরি ধরা খাইয়েছেন। দ্বিতীয়ত, মহামান্য রাষ্ট্রপতি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, এর দালিলিক কোনো প্রমাণ তার কাছে নেই। তিনি শুনেছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, তার মানে তিনি বিশ্ববাসীকে পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি, কাজেই তিনি এখনও সংবিধান অনুযায়ী বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তৃতীয়টি হচ্ছে রয়টার্সের কাছে সাক্ষাৎকার দেওয়া, কারণ এ সাক্ষাৎকারের মাধ্যমে বিশ্ববাসীর কাছে নিজের অবস্থান প্রকাশ করা কিংবা ডক্টর ইউনূসের মুখোশ খুলে দিয়েছেন তিনি। রাষ্ট্রপতির সাক্ষাৎকারের পাশাপাশি শেখ হাসিনাও বিশ্বের প্রভাবশালী বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইউনূসের মুখোশ খুলে দিয়েছেন। কাজেই এই মুহূর্তে বিশ্ববাসী বাংলাদেশ কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা রাষ্ট্রপতি কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারে সবই জেনে গিয়েছেন। প্রশ্ন হচ্ছে, মহামান্য রাষ্ট্রপতি এখন কি করবেন? নির্ভরশীল সূত্র বলছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এটি অনুষ্ঠিত হবে 2026 সালের জুন মাসে এবং ডক্টর ইউনূসের অধীনে নয়। ডক্টর ইউনূস তখন সরকারে থাকবেন না। তিনি তাহলে কোথায় থাকবেন? সূত্র বলছে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব যে কোনো মুহূর্তে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে অবৈধ ঘোষণা করবেন এবং শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা দিবেন, এবং সেটি আগামী 21 দিনের মধ্যে যে কোনো দিন যে কোনো সময়ে। পাশাপাশি ব্যবস্থা নেবেন 3 বাহিনীর বিরুদ্ধেও। রাষ্ট্রপতির এ ধরনের অ্যাকশনের মধ্য দিয়ে তিনি তার সাহসিকতার স্বাক্ষর ধরে রাখতে চান। তিনি প্রমাণ করতে চান যে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার পাশে দাঁড়াবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি এবং বাংলাদেশ আওয়ামী লীগ। 17 মাস অতিক্রম করেছে তারা। নির্বাচন বাংলাদেশে যখন অতি সন্নিকটে এবং নির্বাচন নিয়ে যখন অনেক কথা হচ্ছে, নির্বাচনকে নিয়ে বিদেশি চাপও রয়েছে, সেরকম একাধিক ভিডিওতে আমরা কথা বলেছি। এবং বিদেশি কর্তৃপক্ষ যে আওয়ামী লীগের সঙ্গে কথা বলছে, যে আভাস আমরা আমাদের এর আগের একাধিক ভিডিওতে দিয়েছিলাম, সেটা গতকালকে মোটা দাগে প্রমাণ হয়ে গেছে। প্রমাণ কিভাবে হয়েছে? জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে তারা এই তথ্যটা নিশ্চিত করেছে। যদিও আয়োজনটা ডয়েচে ভেলের ছিল না, আয়োজনটা আওয়ামী লীগের ছিল, কিন্তু ডয়েচে ভেলে এই খবরটা নিশ্চিত করেছে যে গতকালকে দিল্লিতে, অর্থাৎ ভারতের রাজধানীতে আওয়ামী লীগ সংবাদ সম্মেলন করেছে। গত 17 মাসে এই প্রথমবারের মতো আওয়ামী লীগ দলীয়ভাবে সংবাদ সম্মেলন করলো এবং সেই সংবাদ সম্মেলনে মূলত কথা বললেন সাবেক পালিয়ে আছেন যিনি ভারতে, মহিবুল হাসান চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী, এবং সাথে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও ছিলেন, এরকমটা তথ্য ডয়েচে ভেলে নিশ্চিত করেছে। হঠাৎ করে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন করার হেতুটা কি? আওয়ামী লীগ কি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করলো? যে দুঃখ প্রকাশের আহ্বান আমাদের প্রধান উপদেষ্টা জানিয়েছিলেন, আওয়ামী লীগ সরি বলবে, ক্ষমা চাইবে, তাহলে রিকনসিলেশনের যে ব্যাপারটা সেটা ভেবে দেখবে সরকার, সেই ব্যাপারটা মার্কিন 2 কূটনীতিবিদকে আমাদের প্রধান উপদেষ্টা যেটা বলেছিলেন, সেই পথে কি আওয়ামী লীগ এগোনোর জন্য এই সংবাদ সম্মেলনটা দিল্লিতে করলো? ডয়েচে ভেলে এই খবরটা নিশ্চিত করেছে। তাদের ফেসবুক পোস্টটা দেখে নিতে পারেন। সেই ফেসবুক পোস্টে তারা একটা ভিডিও সহকারে যেটা বলেছে সেটা হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানে মৃত্যু ও দমনপীড়নের ঘটনায় আওয়ামী লীগ লজ্জিত বা ক্ষমাপ্রার্থী কিনা। ডিডব্লিউ জানতে চেয়েছিল বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের কাছে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর এই প্রথম প্রকাশ্যে সংবাদ সম্মেলনে এলেন দলটির কোনো শীর্ষ নেতা। শনিবার ভারতের রাজধানী দিল্লিতে এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদও। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমকে নিয়ে এই সংবাদ সম্মেলন আওয়ামী লীগ করেছে, যেখানে ডয়েচে ভেলে আমাদের প্রধান উপদেষ্টার উত্থাপিত বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিল যে ঘটনা 24-এ ঘটেছে, জুলাই আগস্টে, সেই ঘটনার জন্য আওয়ামী লীগ দুঃখ প্রকাশ করছে কিনা কিংবা নিজেদেরকে দায়ী মনে করছে কিনা। মহিবুল হাসান চৌধুরী সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই প্রশ্নের উত্তরে তিনি কি বললেন? তিনি যেটা বললেন সেটাই আওয়ামী লীগের অবস্থান ধরে নেওয়া যাবে। চলুন একটু জেনে দেখা যাক আওয়ামী লীগের অবস্থান কি আদতে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে তারা কি পরিষ্কার করলো। গত 17 মাসে এই প্রথম অফিসিয়ালি আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অবস্থান পরিষ্কার করা হলো। মহিবুল হাসান চৌধুরী বলছেন, আমরা কেন লজ্জা অনুভব করব? আমার মনে হয় এখানে এই প্রশ্নটি অযাচিত। আমাদের লজ্জা পাওয়ার কিছু নাই। আমরা দায়িত্বে ছিলাম, একটা ব্যাপক দাঙ্গা হয়েছিল, দাঙ্গা মোকাবেলা একটি চ্যালেঞ্জ ছিল, নিরাপত্তা উদ্বেগ ছিল। আমরা জানতে চেয়েছিলাম কি ঘটছে। অবশ্যই তাদের উপরে নিরাপত্তা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করেছিল, অর্থাৎ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যে অতিরিক্ত বল প্রয়োগ করেছে সেটা স্বীকার করে নেওয়া হচ্ছে যে অবশ্যই অতিরিক্ত বল প্রয়োগ করেছিল। তারা ইচ্ছাকৃতভাবে এটা করেনি, এগুলো হত্যা ছিল না। অর্থাৎ তিনি স্বীকার করছেন বল প্রয়োগ অতিরিক্ত করা হয়েছিল, কিন্তু তারা ইচ্ছাকৃত করেনি এবং এগুলো
হত্যা ছিল না। তাহলে এগুলো কি ছিল? চলুন একটু জানি তিনি কি বলছেন। এগুলো ছিল হতাহতের ঘটনা, অর্থাৎ দুই পক্ষেরই ঘটনা। তিনি বলছেন যে এটাই এখানে আপনাকে বুঝতে হবে, প্রাণহানি অবশ্যই হয়েছে। আমরা আমাদের সন্তানদের হারিয়েছি, তারা আমাদের সন্তান, আমাদের কর্মী, আমাদের দেশের নাগরিক। আমরা চাই যারা এটার জন্য দায়ী তাদের এই কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করাতে। শুধুমাত্র আমরা লজ্জিত বলে কেউ এই দায় এড়াতে পারে না এবং আমরা তা করতেও চাই না। অর্থাৎ আমরা শুধুমাত্র লজ্জিত বলে দায় এড়াতে চাই না, আমরা এর কারণ অনুসন্ধান করতে চাই এবং প্রকৃত দোষীরা শাস্তির মুখোমুখি হোক সেটা চাই। তিনি বলছেন যদি আমরা দায়ী হই তাহলে আমাদেরও জবাবদিহি করতে হবে। যদি আমরা দায়ী হই, এই দায়ী যদি আওয়ামী লীগ হয় কি না হয়, এই ব্যাপারটা তাহলে মানে নিরূপণ করবে কে, সেটা একটা বড় প্রশ্ন বটে। তিনি বলছেন যে কিন্তু আমরা সত্য জানতে চাই কি ঘটেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন যে আমরা ওই সময়ে জুলাই আগস্টে কি ঘটেছিল সেটার পেছনের সত্যটা জানতে চাই। কি জানতে চান তিনি? তিনি বলছেন যে এটা কে অর্থায়ন করেছিল, অর্থাৎ এটার পেছনে নাকি একটা বড় অর্থায়ন ছিল, সেই প্রশ্ন তিনি করছেন যে এটা কে অর্থায়ন করেছিল, ত্রুটিগুলো কেন ঘটেছিল। সুতরাং কথাটি আমরা লজ্জিত কিনা সেটা নয়, বরং কথাটি আমরা বিচার চাই। আমরা দেশের নাগরিকদের জন্য ন্যায় বিচার দাবি করছি। অর্থাৎ আওয়ামী লীগ লজ্জিত এটা বলছে না, তারা বলছে যে আমরা আগে প্রকৃত ঘটনাটা জানতে চাই। 24 জুলাই আগস্টে কি ঘটেছিল, এর পেছনে কুশীলব কারা ছিল, কারা অর্থায়ন করেছিল, কারা এগুলো অ্যারেঞ্জ করেছিল, কারা প্রসেসিং করেছিল, কারা নেতৃত্ব দিয়েছিল, এই পেছনের ঘটনাগুলো আমরা জানতে চাই এবং সেখানে যদি আমরা দায়ী হই তাহলে সেই দায়টা আমাদের কাছেও আসবে এবং আমরাও সেই দায়টা মাথা পেতে নেব। কিন্তু তার আগে আমরা জানতে চাই প্রকৃত ঘটনাটা কি ছিল। খুবই রহস্যময় একটা কথা তিনি বলতে চাচ্ছেন। তিনি না, আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার করা হলো যে আওয়ামী লীগ জুলাই আগস্ট 24-এ কি হয়েছিল সেটা জানতে চায়। এই জানতে চাওয়া মানে এটা না যে তারা মনে করছে যে তারা জানে না। এই জানতে চাওয়া মানে তারা বলতে চাইছে যে জাতিকে তারা জানাতে চায়। তার মানে তারা ভাবছে যে এটার পেছনে অন্য কিছু ছিল। তারপরে কি বলছেন তিনি? হাদি থেকে আবু সাইদ, আমাদের কর্মী থেকে দীপু দাস পর্যন্ত সবাই আমাদের নাগরিক। আমরা ন্যায় বিচার চাই, কিন্তু এই সরকারের থেকে না। অর্থাৎ এই সরকারের কাছে আওয়ামী লীগের প্রত্যাশা নেই, এই সরকারকে আওয়ামী লীগ গ্রহণ করছে না। কি বলছেন তিনি? বলছেন যারা পুরো গণমাধ্যমকে জিম্মি করে রেখেছে, যারা সাংবাদিকদের কারাগারে পাঠাচ্ছে, আমরা তাদের থেকে কিছুই আশা করি না। কি ঘটছে তা না জানাতে পারাই তাদের লজ্জিত হওয়া উচিত। অর্থাৎ তিনি আবার উল্টো বলছেন যে এই সরকার 2024 জুলাই আগস্টে প্রকৃত কি হয়েছিল সেটা জানাতে ব্যর্থ হওয়ার জন্য তাদেরই লজ্জিত হওয়া উচিত, আওয়ামী লীগের লজ্জিত হওয়ার কিছু নেই। এবং প্রকৃত ঘটনা মানে বের হওয়ার পরে যদি বিচারে মনে হয় যে আমরাও দোষী, তাহলে আমরাও সেই বিচারটা মাথা পেতে নিতে চাই, কিন্তু তার আগে আমরা জানতে চাই। আওয়ামী লীগের অবস্থান পরিষ্কার হলো। তার মানে হচ্ছে যে আওয়ামী লীগ মনে করছে যে এই ঘটনাটা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে, এটা তারা মানতে নারাজ। আমাদের প্রধান উপদেষ্টার তরফ থেকে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এখন পর্যন্ত সরি বলেনি। সরি যদি বলতো, তারা যদি ক্ষমা চাইতো, ক্ষমা চেয়ে যদি ফিরে আসতে চাইতো, তাহলে রিকনসিলেশনের যে ব্যাপারটা সেটা হতে পারতো। যেহেতু তারা সরি বলেনি, সেহেতু যে কথাটা আমাদের প্রেস সেক্রেটারিও বারবার বলছেন যে তারা এখন পর্যন্ত সরি বলেনি। উত্তরটা এতদিন পরে, 17 মাস পরে আওয়ামী লীগের যে অবস্থান, অফিসিয়াল অবস্থানটা জানা গেল, যেটা ডয়েচে ভেলে গত রাতে নিশ্চিত করেছে। এই সংবাদ সম্মেলনে নিশ্চিত করেই আরও অনেক প্রশ্ন আছে, অনেক কথা সেখানে হয়েছে, সেগুলোও আমরা হয়তো আস্তে আস্তে জানতে পারবো। তবে এই আওয়ামী লীগ তাদের কথা আনুষ্ঠানিকভাবে বলছে, সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নটাই ডয়েচে ভেলে করেছে যে 24-এর ঘটনার জন্য আওয়ামী লীগ লজ্জিত কিনা, অনুতপ্ত কিনা। তার উত্তরে আওয়ামী লীগ যেটা বলল সেটা খুব একটা অবাক হওয়ার মতো নয়। এটাই আওয়ামী লীগের মানে স্ট্যান্ড বোঝা যাচ্ছিল, কিন্তু পরিষ্কার করা হচ্ছিল না অফিসিয়ালি, এবার পরিষ্কার করা হলো। এখন দেখার বিষয় যে তাদের উত্তর কে কিভাবে নেয়, কিংবা এই উত্তর যখন সরকারের কাছে এই ইনফরমেশনটা আসবে, ডয়েচে ভেলে জার্মান পত্রিকা, জার্মান গণমাধ্যম সেই ইনফরমেশনটা শুধু সরকারের কাছে না, সারা বিশ্বেই যাবে। সুতরাং সরকার কি প্রতিক্রিয়া দেখায় সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।